হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। বৃদ্ধা কলমটিকে এনে রেদওয়ানের সামনে ধরে। রেদওয়ান সেটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। পুরনো কলম, সোনালী রঙের ঢাকনা, গায়ে খোদাই করে লেখা RAN। রেদওয়ান বেশ কিছুক্ষণ কলমটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখনই তার মাথায় যেন কেমন একটা ব্যথা অনুভব করতে থাকে। সে আবারও মাথার চুলগুলো ধরে টানতে শুরু করে আর কেমন যেন করতে থাকে। সেদিনের পর থেকে পিয়াল মাঝে মাঝে এখানে আসতো আর রেদওয়ানের সাথে টুকটাক গল্প করত। পরের দিন সকালবেলা হঠাৎ করেই পিয়াল এসে দাঁড়ায় দরজার সামনে এবং ধীরে ধীরে কড়া নাড়ে বৃদ্ধার দরজা খুলে দিতেই পিয়াল দৌড়ে এসে রেদওয়ানের সামনে দাঁড়ায় আর বলে, আঙ্কেল, আজ আমার সাথে গল্প করবে না? রেদওয়ান পিয়ালের দিকে তাকিয়ে একটু হাসি দেয় আর বলে, তুমি ছোট্ট হিরো, তুমি না একটা খুব ভালো রোবট হতে চাও। রোবটটা কি গল্পতে শুনে? পিয়াল সামনে এগিয়ে এসে বলে, এ ছোট্ট হিরো, রোবট গল্প শুনে তোমার কাছে গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। রেদওয়ান তখন পিয়ালকে কাছে টেনে ওর সাথে গল্প করতে থাকে। হঠাৎ সাইড থেকে কলমটা নজরে পড়ায় রেদওয়ান সেই কলমটা নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, এটা সুন্দর না, এটা আমার। পিয়ালের কলমটির দিকে নজর পড়লে তার অনেক ভালো লাগে। সে মিটমিটে হাসে আর আমতা আমতা করে বলে, তোমার এই কলমটা আমার অনেক পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। রেদওয়ান পিয়ালের মুখের দিকে তাকিয়ে বুঝে যে কলমটি তার নিতে ইচ্ছে করছে। তখন সে পিয়ালকে কলমটি দিয়ে দেয়। এটা আমার ছিল, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিতে এটা। পিয়াল খুশিতে এক লাফ দিয়ে বলে, তুই বলছো এটা আমার? আমাকে এটা দিয়ে দিবে? আমি তো অনেক খুশি। বলেই সে লাফাতে থাকে। পিয়ালের হাসা আর লাফানো দেখে হঠাৎ করেই রেদওয়ানের মাথা খামচে ধরে। তার চোখের সামনে কিছু একটা আবছা ভেসে ওঠে ধীরে ধীরে। সে অনেক কিছু মনে করতে চায়, কিন্তু স্পষ্ট সব মনে করতে পারে না। বৃদ্ধা মহিলাটি সামনে এসে বলে, কি হলো বাবা তোর? ওই রকম কেন করতেছস? রেদওয়ান বৃদ্ধার চোখের দিকে তাকায় আর বলে, আমি যেন কিছু একটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, হাসছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে আমার সাথে কিছু একটা বলছে, ঠিক এই হিরোটার মতো। বৃদ্ধা বুঝতে পারে পিয়ালের সাথে কথা বলে পিয়ালের আচার আচরণ রেদওয়ানের কাউকে খুঁজে পায়, যার কথা তার চোখের সামনে ভেসে ওঠে। এদিকে ওরা দুজন কথা বলতে বলতে পিয়াল কখন কলম নিয়ে চলে গেছে ওরা খেয়ালই করেনি। কলম পেয়ে তো পিয়াল বেশ খুশি হয়ে চলে এসেছে। রুবেল অনেকগুলো কাগজ নিয়ে গ্যারেজের সাইডে কিছু একটা করছিল। হঠাৎ পিয়াল সেখানে এসে বলে, রুবেল ভাই, আমাকে একটা কাগজ দাও তো। কেন, কি করবা? এটা একটা সুন্দর কলম, এটা দিয়ে আমি কিছু আঁকবো। কলমটা তুমি কই পাইলা? এটা আমারে মাথা চুলকানো আঙ্কেল দিয়েছে। রুবেল হা হয়ে মুখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে সেখানে আসে নাবিলা। নাবিলা রুবেল আর পিয়ালের স্কুল ঘরে যেতে বলে। তখনই রুবেল আর পিয়াল নাবিলার সাথে স্কুল ঘরে চলে আসে। রুবেলের দেয়া কাগজটি তখনও পিয়ালের হাতে। সে যখন ছবি আঁকতে যায় তখন দেখে সেখানে কাগজটায় একটা ছবি, নিচে লেখা নিখোঁজ সাংবাদিক রেদওয়ান। পিয়াল ভালো করে ছবিটার দিকে তাকায় এবং দেখে এই ছবিটার সাথে সেই মাথা চুলকানো আঙ্কেলের চেহারার খুবই মিল। এরই মধ্যে নাবিলা পিয়ালের দিকে তাকিয়ে পিয়ালকে ডাক দিয়ে বলে, পিয়াল, আজকাল তোমার মনোযোগ পড়ার দিকে নেই, সারাক্ষণ শুধু দুষ্টামি। এক্ষুনি আমার সামনে আসো। নাবিলার একটু হালকা রাগ দেখে পিয়াল সাথে সাথেই নাবিলার ওখানে দৌড়ে আসে। নাবিলা পিয়ালকে জিজ্ঞেস করে, কি করছিলে তুমি? পিয়াল হাতের কলম আর কাগজটি দেখিয়ে বলে, আজকে সকালে আমাকে মাথা চুলকানো আঙ্কেলটা এই কলমটা দিয়েছে। কলমটা অনেক সুন্দর। এই কলমটা দিয়ে কিছু একটা আঁকতে চাচ্ছিলাম, তাই রুবেল ভাই আমাকে এই কাগজটা দিল। কিন্তু এই কাগজটার ভিতরে না ওই আঙ্কেলটার মতো একটা ছবি।
নাবিলা পিয়ালের কথা শুনে কেমন যেন হতভম্ব হয়ে যায়। তারপর পিয়ালের হাত থেকে কাগজটা নিয়ে চোখের সামনে ধরতেই দেখে তার ভাই নিখোঁজ হওয়ার যে সংবাদ সে পত্রিকাতে ছাপিয়েছিল, সেই পত্রিকার কাগজ কিছু অংশ আর সেই ছবিটা। সাথে সাথে সে আঁতকে উঠে পিয়ালের দিকে তাকায় আর বলে, কি বললা? তোমার মাথা চুলকানো আঙ্কেল তোমাকে এই কলমটা দিয়েছে? আর কি বলছো, ওনার চেহারা এই ছবির সাথে মিল আছে? তুমি ভালো করে দেখেছো তো? পিয়াল নাবিলার মুখের দিকে হা হয়ে তাকিয়ে বলে। আমি সত্যি বলছি আন্টি। ওই মুহূর্তে সায়ান নাবিলাকে কোনো একটা তথ্য দেওয়ার জন্য এগিয়ে আসছিল। ওদের কথা শুনে ওদের কাছে এসে দাঁড়ায়। নাবিলা সায়ানের কাছ থেকে পত্রিকার ছবি দেখিয়ে বলে, শোনো পিয়াল কি বলছে, ও নাকি এই ছবির অর্থাৎ ভাইয়াকে দেখেছে, আর ভাইয়া নাকি ওকে এই কলমটা দিয়েছে। সায়ান পিয়ালের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। তখন পিয়াল বলে ওঠে, তোমরা আমার সাথে যাবে সেই মাথা চুলকানো আঙ্কেলের কাছে? চলো নিয়ে যাই। নাবিলা আর সায়ান ধীরে ধীরে সেই দরজার সামনে আসে। দরজা খোলা, ভিতরে কিছুটা অন্ধকার। শুয়ে আছে এক মানব, ধীরে ধীরে কিছু একটা উচ্চারণ করে যাচ্ছে বারবার। অপর পাশ হয়ে শুয়ে থাকায় তার চেহারাটা দেখা যাচ্ছে না। নাবিলা হাত পা কাঁপছে, সে যেন কিছুই বলতে পারছে না। সায়ান নাবিলাকে আলতো করে ধরে রাখে আর বলে, সাহস রাখো, তুমি দুর্বল হয়ে গেলে চলবে না। তারপর দুজনেই হাত ধরে রুমের ভিতরে এগিয়ে যায়। পিয়াল দৌড়ে গিয়ে রেদওয়ানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, মাথা চুলকানো আঙ্কেল দেখো, তোমাকে দেখার জন্য আমার আঙ্কেল ও আন্টি এসেছে। রেদওয়ান ধীরে ধীরে মাথা উঁচু করে তাকায়, তার চোখে এক ধরনের দ্বিধা। নাবিলা দৌড়ে এসে এক টানে জড়িয়ে ধরে ভাইকে, তার কান্না আর থামে না। ভাইয়া, তুই মরে যাসনি? তুই বেঁচে আছিস? আমি জানতাম তুই আমাকে রেখে মরে যেতে পারিস না। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিছুটা দূরে দাঁড়িয়ে সায়ান এই দৃশ্য দেখে, তার চোখে এক হালকা শান্তির ছায়া। তবে পেছনে তার ডিবির চোখ সতর্ক, কারণ সে জানে সবকিছু ঠিকঠাক হলেও শত্রুরা এখনো নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে ছায়ার আড়ালে। সায়ান, রাইসা আর সিয়াম তিনজনে মিলে গোপন মিটিং হয়। ওরা জানে পাশের বস্তির পাশেই একটা পুরনো গোডাউন আছে, সেখানে কি আছে জানার জন্য শুরু হয় ওদের মিশন। বস্তির বাইরে এক পুরনো স্ল্যাব, সাথে গোডাউন ঘর। রাত 2টো, রাইসা আসছে, চুপচাপ ঢুকে গেল গলির ভেতরে। এক মেনহোল খুলে তারা নেমে পড়ে নিচে। নামতেই গন্ধের চোখ ঝাপসা হয়ে যায়। ঘরে ঘরে রাইফেল, ক্যাডেট আর হাইটেক যন্ত্রপাতি। সবকিছুই এত নিখুঁতভাবে সাজানো যেন বুঝতেই পারছে না এটা কেবল অস্ত্রের গোদাম, না একটা যুদ্ধের প্রস্তুত করা কোনো ময়দান। আরেক ঘরে আলো জ্বলে উঠতেই গভীর ল্যাবের মতো একটা জায়গা। পেছনের দেয়ালে ছাপানো একটা নাম, ব্ল্যাকমার্ক স্টোর, আর এর নিচে হাতের ছাপ দেয়া একটা দরজা। রাইসা ফিসফিস করে বলে, সিয়াম, এটা তো শুধু গুদাম না, এটা কোনো প্ল্যানের চূড়ান্ত স্তর। বস্তিটা তো আসলে মুখোশ। সিয়াম মৃদু কণ্ঠে কাউকে একটা ফোন কল দেয়। অপর প্রান্তে রিং হতেই কল উঠতেই সিয়াম বলে, সায়ান, এই বৃষ্টিটা একটা বিশাল বোমার উপরে বসে আছে, কিন্তু বোমা আওয়াজ না করে ফেটে যাবে। এই মুহূর্তে তোমার দরকার। রাত তখন 2টা 40। ফোন হাতে তখন সিয়াম জ্বলন্ত অগ্নি চোখে চতুর্দিকে তাকায়। তারপর সে বলে ওঠে, এখন শুধু কথা বলে সময় নষ্ট করা না। বস্তিটাকে বাঁচতে হলে বস্তিটাকে আমাদের পাশেই আনতে হবে। আমরা যদি শুধু বোমাটা খুলি, শহর কেঁপে উঠবে। কিন্তু যদি বস্তির মানুষ বুঝতে পারে ওদের ঘর আসলে এক গারদের ভেতর, ওরা নিজেরাই রুখে দাঁড়াবে। আমরা আগুনের উপরেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই আগুন দিয়েই আমাদের আলো জ্বালাতে হবে। তাহলে প্ল্যানটা কি সায়ান? আগামী 48 ঘন্টায় আমরা বস্তির ভেতরে ঢুকবো, 3 জন 3 রাস্তায়। নাবিলা বাচ্চাদের প্রোটেক্ট করবে, আর আমরা সব ছানবিন করব। এবার আমরা বিষ কিনবো না, আমরা সেই বিষে আগুন ঢালবো। সবাই রেডি তো? এইদিকে গ্রে তার বাড়ির চারপাশে জাল বিছিয়ে রেখেছিল। সবার উপর একটাই নির্দেশ ছিল, সারা যেন রুমের বাইরে যেতে না পারে, কারোর সাথে দেখা করতে না পারে। সেখানে আলো যেন শ্বাস নেয় ধীরে ধীরে। আর রুমের এক কোণে বসে আছে সারা। সারার চাচি ধীরে ধীরে সুকৌশলে এগিয়ে আসে সেই রুমের সামনে। এখানে পালা বদল করে পাহারা দেয়া হয় সারাকে।
একদিন রাতে যখন পাহারাদার পালা বদলাতে নতুন পাহারাদার আসে, তিনি হাতে বিস্কুট আর গরম কফি নিয়ে পাহারাদারের কাছে যান। গল্পের মাঝখানে হেসে বলেন, এই যে তোমাদের মতো সাহসী ছেলেরা না থাকলে এমন একটা মেয়ে তো পাগলি হয়ে যেত। আজকে একটু দেখে আসি ওকে, চলো না। আমি তোর চাচি, বাইরে তো কেউ না, আমি তোমাদের সাথেই আছি। ঠিকই করেছে মেয়েটাকে আটকে রেখে, বেশি পাগলামি করলে যা হয় আর কি। তোমরা হলে সোনার টুকরো ছেলে, তোমাদের কাজ আমার খুবই পছন্দ হয়েছে। চলো তো দেখি ওই ফাজিল মেয়েটা কি করছে ওই রুমে বসে। জানো তো মা মরা মেয়ে কান্নাকাটি করে শুধু। গুন্ডারা বিভ্রান্ত, তারা বলে, দেখা করা তো নিষেধ আছে। চাচি একটু হেসে দিয়ে বলে, হাসি দিয়ে, আরে সেটা তো বাইরের লোকের সাথে দেখা করে নিষেধ। তখনই গুন্ডাদের সম্মতি হলে গুন্ডারা বলে ওঠে, ঠিক আছে ম্যাম, তাড়াতাড়ি করুন প্লিজ, কেউ কেউ যেন না জানে। চাচি হেসে দিয়ে মাথা নাড়ায় এবং সাথে সাথে সারার রুমে ঢুকে যায়। তার চোখের জল চিকচিক করছে। চাচি রুমে এসে সারাকে জড়িয়ে ধরে আর বলে, সারা, মেয়েরা শুধু চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে বুঝতে শেখে। তোকে তাই পড়তে হবে। তোকে এখানে বন্দি হয়ে থাকলে চলবে না, বাইরে আলোতে যেতে হবে, বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সত্য ফাঁস করতে হবে। তখনই গুন্ডারা তাড়া দিতে থাকে। চাচি বেরিয়ে আসে, তখনও চোখে জল টলমল করছিল। তার সাইডে গ্রের পুরনো এক অনুগত গুন্ডা চাচিকে বলে ফেলে, প্রিন্সেসকে আটকে রাখা হয়েছে, কারণ হলো সে বসের সবকিছু জেনে ফেলেছে আর এখন তাকে কড়া পাহারায় রাখা হচ্ছে। তার কারণ হলো বস জেনে গেছে যে বাচ্চাটাকে সে মারার জন্য দিয়েছিল। সে বাচ্চাটাকে মারেনি, সে বাচ্চাটা বেঁচে আছে, এখন একটা বস্তিতে সে বড় হচ্ছে। বাচ্চাটার নাম নাকি পিয়াল। এ কথা শুনেই চাচি থমকে দাঁড়ায়, খুব জোরে শ্বাস টেনে দম নেয়। তার চোখে খুব বেদনা, সাহস সব যেন একসাথে জ্বলে ওঠে। এত বড় সত্যটা সে সারাকে তো অবশ্যই জানাবে। সেদিনের মতো চলে আসে, কিন্তু পরের দিন ভোর হতে না হতেই আবার উপস্থিত হয় সেখানে। সে এক পেয়ালা চিকেন কারি খুব মজা করে রান্না করে নিয়ে আসে এবং সেটার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। চাচি একটা মুচকি হাসি দিয়ে সবার সামনে এসে আর বলে, তোমরা তো দেখি সারা রাত পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছো। এই নাও, আমি তোমাদের জন্য আমার হাতের মজার মজার রান্না করে নিয়ে আসছি। চিকেন কারি আর পরোটা, খেলেই বুঝবে আমার হাতের রান্না কত মজা। আর একটা ছোট বক্স দেখিয়ে বলে, এটা একটু ওই মেয়েটাকে দিয়ে আসি আজকের মতন। গুন্ডা দুটো একটু হেসে তাকে যেতে দেয়, আর কিছু বলে না। আর নিজেদেরটা নিয়ে তারা খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে এক একটা করে ঢলে পড়ে সব। চাচি সারার কাছে এসে চুপি চুপি বলতে থাকে সমস্ত কাহিনী। তারপর বলে, তুই এখান থেকে পালিয়ে যা, তোর সন্তানকে খুঁজে বের কর। সে যখন কোনো বস্তিতে বড় হচ্ছে তাহলে অবশ্যই তাকে তুই খুঁজে পাবি। শুধু এইটুকু শুনেছি, বাচ্চাটার নাম পিয়াল। তুই এখান থেকে পালা, আমি গেটের বাহিরে পাহারা দেওয়ার আর দুজনকে ভুলিয়ে রাখছি। তুই ওই ছাদের নিচের পেছনে গোপন দরজা দিয়ে বেরিয়ে যা। ওইটাই তোর বাবার এক সময় তৈরি করেছিল পালানোর জন্য। ওটা আজ তোর মুক্তির রাস্তা। সারা কাঁদতে থাকে আর বলতে থাকে, কিন্তু চাচি, আমি জানি না আমি কোথায় যাব, আমি কি করে বাঁচবো, আর আমি কি করি বা আমার সন্তানকে ফিরে পাবো। চাচি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই বাঁচবি, কারণ তুই না বাঁচলে তোর বাবার মতো ওই ঘৃণিত লোকদের পর্দা ফাঁস করবে কে? এখন ভয় পাবার সময় না, এখন তোর জীবনের লড়াই শুরু হবে। সারাকে নিয়ে এসে চাবি দিয়ে সেই গোপন দরজাটা তালা খুলে দেয় চাচি। সেটা দিয়ে এক লাফে বেরিয়ে আসে ছাদের নিচের গোপন টার্নেলে। সারা দৌড়াচ্ছে, পিছনে কুকুরের ডাক, ছাদের ছায়ায় তীক্ষ্ণ আলো, অস্ত্রের ঝলকানি, জুতোর ফিতে ছিঁড়ে যায়, পায়ের নিচে কাটা রক্ত, তবুও সে প্রাণপণে দৌড়াচ্ছে। 3 ঘন্টা টার্নেল পেরিয়ে শেষমেশ সে সেখানে পৌঁছায়, যেখানে একটি ঝুপড়ি ঘর। পুরোটাই একটা বস্তি এরিয়া, চারদিকে অন্ধকার, ইঁদুরের আওয়াজ, পচা কাঁচা মাটির গন্ধ বাতাসে ভারী। সে পড়ে যায় একটা ড্রেনের পাশেই।
এক বৃদ্ধ ভিখারিনী তাকে দেখে বলে, এই মেয়েটা তো কারো মাইয়ার মতো না, এইখানে কেমনে আইলো? তারপর কেউ একজন তাকে তুলে নেয় একটা পুরনো কুড়ে ঘরে। যখনই খবরটা গ্রের কানে পৌঁছায়, সে ক্ষিপ্ত হয়ে গর্জন করতে থাকে। সে তার চারপাশে থাকা টেবিল চেয়ারগুলো এক একটা তুলে তুলে আছাড় মারতে থাকে আর বলতে থাকে, তোকে তো কেউ অবশ্যই সাহায্য করেছে, কেউ আমার শত্রু হয়ে গেছে, এখন আমার বাড়ির শত্রুই আমাকে আঘাত করছে। গ্রে বুঝতে পারে তার মেয়ে যখন পালিয়ে গেছে, যেভাবেই হোক সে জেনে গেছে তার বাচ্চা জীবিত আছে এবং সে ওই বস্তিতেই যাবে এবং পিয়ালকে খুঁজে বের করবে। খোলা আকাশের নিচে বসে আছে গ্রে। মনের মধ্যে তার দুই তরফা যুদ্ধ চলছে। দুপুর গড়িয়ে বিকেল, চারদিকে হালকা কোলাহল। নাবিলা ব্যাগ কাঁধে বেরিয়ে আসে। চোখে হালকা বিরক্তি, মনে হচ্ছে কিছু একটা নিয়ে টেনশনে আছে। পাশেই দেখতে পায় ছোট্ট পিয়াল একটা বল হাতে নিয়ে খেলছে। নাবিলা পিয়ালের দিকে তাকিয়ে বলতে থাকে, তারপর নাবিলা বলে, তুমি একা একা বল খেলছো? রুবেল কোথায়? ভাইয়া চাচুর সাথে কোথাও যেন গিয়েছে। নাবিলা পিয়ালের মাথায় আদর করে কোথাও একটা চলে যায়। পিয়াল বল নিয়ে খেলতে খেলতে এক পর্যায়ে বলটা গড়িয়ে গিয়ে পুরনো টিনের গুদামের নিচে চলে যায়। গুদামটা আগে থেকেই একটু ভয়ঙ্কর, কেউই গেছে না ওখানে। কিন্তু পিয়াল ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গুদামের ভেতরে অন্ধকার ঘর। পিয়াল ধীরে ধীরে ভেতরে ঢুকে আর বলে, কি ভয়ঙ্কর গন্ধ, বলটা কই গেল রে? এইদিকে ধুলোবালি, রড আর পুরনো কাঠ। হঠাৎ কাঠের বক্স সরাতেই নিচে দেখা যায় একটা লোহার দরজা, যা মেঝেতে বসানো। পিয়াল সেদিকে তাকিয়ে চোখ গোল করে বলে, এটা আবার কি? নিচে নামার একটা সিঁড়ি। সে ভয় না পেয়ে সেই সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করে। চোখে বিস্ময়, তার গলা শুকিয়ে আসছে, তাও ভয় পাচ্ছে না। নিচে নেমে সে দেখে চারপাশে লাল আলো, লোহার গেট, ছোট ছোট কেবিন, ভেতরে শিশুদের হাত পা বাঁধা। এটা কোন জায়গা? এখানে সবাইকে বেঁধে রেখেছে কেন? এটা কি শিশু ধরে নিয়ে আসার জায়গা? অন্য পাশে ব্ল্যাক মার্কের অফিস সহ বহু মনিটর, সব সিসিটিভি। মনিটরে পিয়ালের ছোট্ট শরীর, হাত কাঁপা, বিষময় পূর্ণ সবকিছুই দেখা যাচ্ছে। ব্ল্যাক মার্ক ঠান্ডা গলায় বলতে থাকে, বাহ, কি সৌভাগ্য! দেখো, শিকার নিজেই জায়গা মতো পৌঁছে গেছে। গোদামের নিচে পিয়াল যখন বিস্ময়ে তাকিয়েছিল, তখন পেছনে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। পিয়াল ঘুরতেই দেখতে পায় তিনজন কালো পোশাক পরা গুন্ডা দাঁড়িয়ে আছে। একজন বলতে থাকে, অনেক খেলা হয়েছে মেসি, চলো এবার আমাদের সাথে। পিয়াল চিৎকার দিয়ে বলতে থাকে, আঙ্কেল বাঁচাও, আন্টি বাঁচাও। এভাবে পিয়াল বারবার চিৎকার করতে থাকে। এত আওয়াজ করলে কারেন্ট বন্ধ করে দিব। ওরা পিয়ালের মুখে কাপড় বেঁধে টেনে নিয়ে যায় সেই গেটের আরো ভেতরে। পিয়াল হাত পা ছুটতে থাকে, চোখে পানি, কিন্তু গলা আটকে গেছে। বিকেল পেরিয়ে রাত গড়িয়ে আসে। বাকি বাচ্চারা যার যার ঘরে চলে গেছে। নাবিলা ফিরে আসতে রহিমা খালা ছুটে এসে কাঁদতে কাঁদতে আর বলে, ম্যাডাম, পিয়াল আসে না, ও নাই। ওর বস্তিতে কোনো জায়গা খুঁজে পাইতেছি না। সন্ধ্যা হয়ে গেল, কই গেল পোলাটা? নাবিলা প্রথমে ভাবতে থাকে, তারপর রহিমাকে বলে, বাসায় গেছে রহিমা খালা। আমি বস্তির সব জায়গা তন্ন তন্ন কইরা খুঁজছি, তারে খুঁজা, কিন্তু কোনো ঘরেই নাই। নাবিলা মনে পড়ে পিয়াল একটি বল নিয়ে খেলছিল। রহিমা বলে ওঠে, একজন কইলো সে ওই পাশের ওই গুদামটার সাইডে বল নিয়ে খেলতেছিল। তখনই নাবিলার মনে পড়ে যায় ওটাই তো মাফিয়াদের রহস্যময় একটা ঘর। ওটার নিচে হয়তো বা কোনো কারখানা আছে। তাহলে কি পিয়াল সেখানে চলে গেল? নাবিলার সাথে সাথে ফোন দেয় সায়ানকে আর সব ঘটনা খুলে বলে। সায়ান ফোনে বলতে থাকে, তুমি একা একা আবার ওই গোদামের নিচে চলে যেও না, আমি এখনই আসছি। আধ ঘন্টার মধ্যে সায়ান বাইক নিয়ে সেখানে হাজির হয়। তার সাথে পুরো ড্রোন ক্যামেরা, হ্যাকিং ডিভাইস এবং অস্ত্র আছে। সায়ান গুদামে সিসিটিভি লাইভ সিস্টেম হ্যাক করে। হঠাৎ তারা দেখে স্ক্রিনের ফুটে ছোট্ট একটা কক্ষে কিছু বাচ্চা। একটা বাচ্চা ভয় পেয়ে খুব জোরে কান্না করছে। পাশে দুজন সশস্ত্র গার্ড, আর রেড লাইটে কারখানায় অস্ত্র তৈরি হচ্ছে। নাবিলা চোখ দিয়ে পানি পড়তে থাকে আর বলতে থাকে, ওইটা দেখো, যে বাচ্চাটা কান্না করছে সেটাই আমাদের ছোট পিয়াল। আমি ওকে ওখানে কিছুতেই থাকতে দিব না। সায়ান চল শক্ত করে বলে,
ওদের ওই জাহার নামে ওদেরকেই জ্বালাবো। ঢাকার অভিজাত এলাকায় ঝলমলে আলোয় বিট ব্লক বাড়ছে। হিলিয়ান ক্লাব ভিতরে ঢুকলেই বোঝা যায় এখানে শুধু গান বা ড্রিঙ্ক করা না, এখানে চোখের আড়ালে বড় বড় কিছু হয়ে যায়। কালো হুডি পরে ক্লাবের এক প্রাইভেট সেটিং এরিয়ায় চোখে আগুন নিয়ে বসে আছে একজন, মুখে ধোঁয়া ছুঁড়ে বলে, তুই ভাবিস আমার শহরে তোর শাসন চলবে? খেলতে আসিস আমার সাথে, খেলেই ফিরবি না ব্ল্যাক মার্ক। তোর শহর না, তোর খেলা না, এটা আমার স্টেজ, আর তুই হচ্ছিস ভুল টাইমে ঢোকা ভুল চরিত্র। গ্রে দাঁড়িয়ে যায়, চোখে হিংস্রতা, সঙ্গে সঙ্গে দেহরক্ষী ঘিরে ফেলে, কিন্তু ব্ল্যাক মার্ক হাত তোলে। বডিগার্ড লাগে না, এবার শোধ হবে অনেক পুরনো হিসেবের। শুরু হয় তুমুল মারামারি, ক্লাবের চেয়ার টেবিল ভেঙে পড়ে, কাজ ভাঙা, মিউজিক থেমে যায়। ক্লাবের এক কোণে বসেছিল সিয়াম আর রাইসা, যারা নিজেদের অন্য কাজে এসেছিল। তারা তো হতবাক। সিয়াম মোবাইলে ফোন দেয়। বড় বিপদ, গ্রিট আর ব্ল্যাক মার্ক এখানে একজন আরেকজনের সাথে শত্রু হয়ে মারামারি করছে। কিন্তু কথা হচ্ছে, ক্লাবের একটা লোক বলেছিল পিয়াল নামের একটা বাচ্চাকে কাল তুলে এনেছে। আরও বলছিল ক্লাবের নিচে একটা কানেকশন আছে একটা পুরনো গুদামের সাথে, ওখানেই নাকি ছোট বাচ্চাটাকে কোনো গোপন রুমে রাখা হয়েছে। এ কথা শুনেই সায়ান সাথে সাথে ওদের মিট করতে বলে। সায়ান, নাবিলা, সিয়াম, রাইসা, চতুর্মুখী প্ল্যান শুরু হয়। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। শহরের পুরনো এক অচেনা গলির মাঝে জং ধরা লোহার গেটের ঠিক পাশে একটা ভাঙা ড্রেনের মুখ। দেখলে মনে হবে একটা পুরনো নিষ্ক্রিয় লাইন, কিন্তু বাস্তবে এটা ব্ল্যাক মার্কের সেই গোপন বন্দিশালা। সবার চোখে নৈপুণ্য দীপ্তি। সে বলে, এটাই রুট, সাবধানে নামো, শব্দ যেন না হয়। নাবিলা নিঃশব্দে নিজে নামতে নামতে বলে, ওটি কি আগে কখনো চেক করা হয়েছিল? রাইসা মাথা নাড়ে। পুরো প্ল্যানটা গুদামের কাঠামো বুঝে বানিয়েছে, একবার ঢুকে গেলে আর ফেরার পথ থাকে না। সিয়াম নিচে নামতে নামতে দেয়ালের দিকে টর্চের আলো ফেলে। সেই গলিপথে খানিকটা এগোতেই দেখা গেল চিপা অন্ধকার টার্নেল। দুই দিকে ভাঙা ইট, দেয়ালে ঝুলছে পুরনো মরিচা ধরার পাইপ, মাথার উপর দিয়ে চলছে পানি। একসময় হঠাৎ পথটা দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে চলে যায়। সায়ান একটু থেমে গিয়ে বলে, ডান দিকে সফট, বাট বাম দিকে সিকিউরিট, কিন্তু সময় কম। তারপর সবাই বাম দিকের পথে এগোয়। একসময় গিয়ে পৌঁছায় একটি লোহার গেটের জেলের সামনে। তালা ভাঙা নয়, ইলেকট্রিক শক লাগবে। নাবিলা ফিসফিস করে বলে, ভেতরে পিয়াল আছে, আমি অনুভব করতে পারছি। সিয়াম পকেট থেকে বের করে ছোট্ট একটা যন্ত্র, মোবাইলের মতো ডিভাইস। 2 মিনিটের ভিতরেই হ্যাক করে ফেলে গেটের লক গেট খুলতেই তাদের সামনে অন্ধকার এক গুদাম। ভেতরে অস্পষ্ট আলো, মাঝে মাঝে চিৎকারের মতো কান্না ভেসে আসছে। কাছে যেতেই সায়ান ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কানে কানে বলে, তালাটা শুধু বাইরে, ভিতর থেকে খোলা যাবে না, আমাদের শব্দ না করে চুপতে হবে। নাবিলা চুপি চুপি গেটের ফাঁক দিয়ে দেখে পিয়াল পড়ে আছে, কপালে রক্ত, চোখ বন্ধ, আর বাচ্চারা এক কোণে। কেউ কাঁদছে, কেউ বা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঠিক তখনই ব্ল্যাক মার্কের 2জন লোক ঘরে ঢুকে, হাতে তাদের বৈদ্যুতিক লাঠি। এটা দেখেই সায়ন এক ঝটকায় দরজার কাছের কাঁচ ভেঙে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে একজনের পেছনে ঘুষি দিয়ে দেয়ালে ভেঙে নাবিলা লাফিয়ে ঢুকে তার পেছনে। সেখান থেকে কাঠের চেয়ার নিয়ে মাথায় মারে। বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে। রাইসা আর সিয়াম ছাদের দিক থেকে দড়ি বেয়ে নিচে নামে। সিয়াম মোবাইলে টর্চ জ্বালিয়ে পিয়ালের দিকে ছুটে যায়। সিয়ামের চোখ ছলছল করছে, সে বারবার পিয়ালকে ডাকতে থাকে, পিয়াল উঠো, আমরা চলে এসেছি। রাইসা পেছনে তাকিয়ে বলে, নাবিলা, আমরা বাচ্চাদের বের করব, তুমি আর সায়ান সামলাও। এতক্ষণে ব্ল্যাক মার্কের বাহিনীর সব এসে হাজির হয়ে গেছে সেখানে। নাবিলা তার পকেট থেকে একটা পেপার স্প্রে বের করে সোজা মেরে দেয় কয়েকজনের মুখে, আর বলে, তোরা আমার বাচ্চাটাকে এখানে বন্দি করে রেখেছিস, তোদের মজা দেখাচ্ছি। সায়ান গুদামের একদম পেছনে দরজা খুলে দেয়, আগুনের মতো গর্জে উঠে চিৎকার করে বাচ্চাদেরকে বলে, গোরান, সবাই বাইরে বের হও। এই ছোট্ট হিরো, তোমার কিছুই হবে না, তুমি চোখ খোলো। বেশি ভয় পেয়েছো? এই যে আমরা সবাই চলে এসেছি, তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি চোখ খোলো, ছোট হিরো। হঠাৎ করেই পিয়াল ধীরে ধীরে চোখ
পিট পিট করে একটু তাকায়, আস্তে করে বলে, ওই পাশে আরেকটা রুম আছে, ওখানে আগুন ধরাবে, ওখানে আরো বাচ্চা আছে। নাবিলা গর্জে উঠে। সায়ন বলে, আর একটা রুম আছে, আমাদেরকে আবার ঢুকতে হবে। গোদামের এক কোণ থেকে ধোঁয়া উঠছে। তারা 4 জন শেষ শক্তি দিয়ে ওই রুমের দরজা ভাঙে। 6-7 জন বাচ্চা ভেতরে, তারা কাঁদছে, ধোঁয়ায় শ্বাস নিতে পারছে না। সিয়াম এক এক করে কোলে তুলে নিয়ে বাইরে আসে। রাইসা পেছনে পেছনে যাচ্ছিল। হঠাৎ কাঠ ভেঙে পড়ে, নাবিলা ঝাঁপিয়ে পড়ে রাইসাকে টেনে তোলে। পিয়ালকে কোলে তুলে যখন ওরা বস্তির মাটিতে পা রাখলো, চারদিকে তখন উত্তাল। একে একে বেরিয়ে আসছে ছোট ছোট মুখ। ভয়ে থরথর কাদো কাদো চোখে পেছনে তাকিয়ে দেখছে ধোঁয়ায় ঢাকা সেই গোদামের দিকটা। নাবিলা দ্রুত পিয়ালকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তার চোখে কেবল একটাই দৃশ্য, অচেতন হয়ে পড়ে থাকা পিয়ালের মুখটা। মুখে আর একটাও শব্দ নেই এখন, কিন্তু তার চোখে যেন জমে আছে হাজারটা অনুরোধ। হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলতে তুলতেই নাবিলা পাশ ফিরে তাকায়, দেখে দাঁড়িয়ে আছে রেদওয়ান মাথা নিচু করে, কেবল বলছে, পিয়াল অনেক শক্তিশালী, ও ঠিক হয়ে যাবে। অন্যদিকে পুরো বস্তিতে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। বাচ্চাগুলোকে কে বাঁচিয়েছে, কারা ছিল? সায়েন, সিয়াম আর রাইসা পাশে দাঁড়িয়ে আছে। এক বৃদ্ধ এসে সামনে দাঁড়িয়ে দৃষ্টিতে স্নেহ, গলায় কৃতজ্ঞতা নিয়ে বলে ওঠে, তোদের মতো ছেলে মেয়ে থাকলে বস্তিকে ধ্বংস করতে পারবে না, তোরা আমাদের আশার আলো। পেছন থেকে বদর চাচা এগিয়ে এসে বলে, ওরা হইতাছে এই বস্তির শক্তি, ওগো লাইগা এই পর্যন্ত টিকা আছে এই বস্তি, নাইলে কবে এই বস্তির মানুষগুলারে মাইরা মাটির নিচে পুইতা দিত। বদর চাচা কাছে এসে সিয়াম আর সায়েনের কাঁধ চাপড়ে দিয়ে বলল, তোমাকে মতো সাহসী পোলাপান না থাকলে কবেই আমাকে এই দেশটা ধ্বংস হইয়া যাইতো। বস্তির সব লোকজন একে একে করে জড়ো হচ্ছে। ভয়ের চোখগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে সাহসে। কিছু বাচ্চা কাচ্চা এসে সায়েনের হাত ধরছে, কেউ সিয়ামের পিঠ চাপড়াচ্ছে, কেউ বা রাইসার সামনে এসে বলছে, আপু আমরাও। তখন সায়েন উঠে দাঁড়ায়, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুখগুলোর দিকে তাকায়। তার চোখ আগুনের মতো জ্বলছে। শোনেন সবাই, এই বস্তির নিচে কি আছে জানেন? কারখানায় অস্ত্র বানায়, নেশার জিনিস বানায়, শিশু পাচার করে, কিন্তু আপাতত আমরা রুখে দিয়েছি। শুধু আমরা না, আপনাদের সহায়তা ছাড়া কিছুই করা যাবে না। আপনারা এখানে থাকলে আর ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ওরা কখনোই পারবে না। এই সমস্ত অবৈধ কাজ এইখানে চালিয়ে যেতে পারবে না ওরা। সায়নের এইরকম গর্জন শুনে বস্তি স্তব্ধ। শিশুরাও যেন অনুভব করে একটা বদলের দিন। এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসে এক ছায়া, নীরবে দাঁড়ায় একটু দূরে। তার চোখ থেমে থাকে এক অনির্বাচনীয় মায়ায়। সে বারবার ভিড়ের দিকে তাকাচ্ছিল। তার কানে শুধু একটাই নাম বাজছিল। তার চাচি বলেছিল তার ছেলের নাম পিয়াল। ভিড়ের মধ্যে থেকেই সেই একই নাম ভেসে আসছিল। তার কানে বাজছিল পিয়াল। ছায়াটি ভিড়ের ভেতর থেকেও অন্যরকম আলাদা, মুখে কিছু না বলেও যেন চোখে চিৎকার করে কিছু বলছিল। বস্তির আকাশে তখন ধোয়া ধুলো, ভেতর থেকে যেন এক নতুন আলোর নতুন শপথ আর এক নতুন যুদ্ধের সূচনা। সে অন্ধকার মোড়া সেই বিষাদ ভিড়ের মধ্যে হঠাৎই যেন ছায়াটা রহস্যময় ধীর পায়ে শব্দহীনভাবে এগিয়ে আসে। তার চোখ জোড়ায় অস্থিরতা, চারপাশে তাকায়, কাউকে পাওয়ার আকুতি নিয়ে এগিয়ে আসে, কাউকে জিজ্ঞেস করতে থাকে, এখানে যে বাচ্চাটার কথা বলছে পিয়াল, সে কোনটা? কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার চোখ আটকে যায় একটি জায়গায়। ওখানেই দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটার চোখে কিছুটা কুয়াশা আর কিছুটা ভয়, কিছুটা একাকিত্ব। ছায়ামূর্তি থমকে দাঁড়ায়। রেদওয়ান হতভম্ব, ফেলফেল চোখে তাকিয়ে আছে মেয়েটির দিকে। সে কিছুই মনে করতে পারছে না। তার কপালে গভীর ভাঁজ, বুকটা ধরফর করছে যেন। রেদওয়ান 2 হাত দিয়ে তার মাথার চুল চেপে ধরে কেমন যেন করতে থাকে। তখনই ছায়ামূর্তি এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কান্না শুনে রেদওয়ান সারার মুখের দিকে তাকায়। সারা বলতেই থাকে, তুমি বেঁচে আছো? সত্যি সত্যি কি আমি তোমাকে আবার ফিরে পেয়েছি? আমার বাবা তোমাকে মেরে ফেলতে পারেনি। আমি জিতে গেছি, বাবা হেরে গেছে। সবাই তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকে। সায়ন এগিয়ে এসে সারাকে জিজ্ঞেস করে, তুমি কে, আর ওনাকে এইভাবে কেন এসব বলছো? তখন সায়নের দিকে ফিরে তাকায় আর বলে,
রেদওয়ান আমার স্বামী, আমি ওকে বিয়ে করেছিলাম বলে আমার বাবা ওকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু দেখো ও মরেনি, ও বেঁচে আছে। ভিড়ের মধ্যে থাকা সবাই যেন আরেকটু হতবাক হয়ে ওঠে। একটার পর একটা ঘটনা তাদের যেন আতঙ্কিত করে দিচ্ছে। শাহিন এগিয়ে এসে সারার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি কি ক্রের মেয়ে? সারা মাথা নিচু করে বলে, কিন্তু আমি ওই বাবাকে ঘৃণা করি। সে একটা অমানুষ। সে আমার সন্তানকে জন্মের সাথে সাথে মেরে ফেলতে দিয়েছিল গুন্ডাদের, কিন্তু তারা মারেনি। চাচি বলেছে আমার সন্তানের নাম পিয়াল, সে কোন বস্তিতেই আছে। তোমরা যে এখানে একটা বাচ্চাকে বারবার পিয়াল বলে ডাকছিলে, সে কোথায়? সবাই সারার মুখে এই কথা শুনে যেন আরো বেশি হতবাক হয়ে যায়। গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসে এক মহিলা, সারার হাত ধরে সারার দিকে তাকায়, খুব নরম সুরে বলতে থাকে, বিধির বিধান বোঝা বড়ই মুশকিল মা। যেই দিন ডাস্টবিনের সাইডে থেকে একটা বাচ্চা আমি কুড়াইয়া পাই, তারে আমার সাথে নিয়ে আসা বড় করতেছিলাম এই বস্তির মধ্যে। কেউ হয়তো বা বাচ্চাটারে ফেলা দিয়ে গেছে গিয়ে। কই সে বাচ্চাটা? ওটা আমার সন্তান, যার আমি জন্মের পর একটা নজর পর্যন্ত দেখতে পারিনি। কোথায় আমার বাচ্চা? রেদওয়ানের চোখে যেন সব ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সে ধীরে ধীরে ভালো মতো সারার দিকে তাকায়। সারার দিকে তাকিয়ে অস্পষ্ট উচ্চারণ করে, তুমি সারা? রাইসা সিয়ামের দিকে তাকিয়ে বলে, আমাদের হসপিটালে যাওয়া উচিত। সবাই তাড়াহুড়ো করে হসপিটালের দিকে রওনা হয়। পিয়ালের গায়ে ব্যান্ডেজ, শ্বাস চলছে, কিছুটা সুস্থর দিকে সে। নাবিলাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ছেলেটা। ঠিক তখনই একটা কালো এফইউবি গাড়ি গিয়ে উঠে হসপিটালের গেটের সামনে। চোখের নিমিষেই চারদিক ঘিরে ফেলে। মুখোশ পরা কিছু মানুষ, হাতে অস্ত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ে হসপিটালের করিডোরে থেকে রুমে রুমে। হসপিটালের কিছু নার্স আর ওয়ার্ড বয় দৌড়ে এসে চিৎকার করতে থাকে, নিয়ে গেল, নিয়ে গেল। বাচ্চাটাকে আর ওই মেয়েটাকে। শায়ান, সিয়াম, রাইসা আর বাকি সবাই হসপিটালে এসে চিৎকারগুলো শুনতে পায়। ঠিক তখন শায়ান দৌড়ে যেয়ে হসপিটালের মনিটরে দেখতে পায় ব্ল্যাক মার্কের লোকজন নাবিলা আর পিয়ালকে তুলে নিয়ে যাচ্ছে, দুজনেই অজ্ঞান অবস্থায়। শায়ান স্তব্ধ, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের পাতা একবারও পড়ছে না। সে সেখানে একটা চেয়ার ছুঁড়ে ফেলে দেয় একপাশে, আর গর্জন করে বলে ওঠে, ওদের যদি এক ফোঁটাও ব্যথা দিস তাহলে আমি তোর বংশ মুছে ফেলে দেব। এই শহরে থেকেই তুই ভেবে নিস না আমি অন্যদের মতো বেড়াল। এইবার তুই খেলবি আমার সাথে, তোর সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সেই গর্জন কাঁপিয়ে তুলে চারপাশ। হসপিটালের স্টাফ, রাইসা, সিয়াম সবাই দৌড়ে আসে তার কাছে, কিন্তু সে তখন পেছনে থাকা বোর্ডে ঝাঁপিয়ে পড়ে লোকেশন বের করতে। সময় গণনা করছে আর স্নায়ু জ্বলে উঠছে ঠিক যেন এক যুদ্ধযন্ত্র। লোকেশন পেয়ে তারা ছুটে সেই দিকে। রাইসা, শায়ান আর সিয়াম ধুলো ভরা এক পুরনো ঘাটিতে হঠাৎ থমথমে হয়ে যায়। লম্বা কালো কোট পরা, কালো ছায়া, চোখে সানগ্লাস, গম্ভীরভাবে মুখ তার। মনিটর স্ক্রিনে কিছু একটা দেখছে। সময় শুরু হয়েছে এক একটা জানোয়ারদের মুখোশ খোলার। আজ সব রক্তে ধুয়ে ফেলবো। রেডি তো? সিয়াম হেসে দিয়ে বলে, লেডিস ফার্স্ট। রাইসা চোখ টিপ দিয়ে হেসে এগিয়ে যায়। আশেপাশে ছড়ানো ছিটানো ব্ল্যাক মার্কের পাহারাদার, সাথে আছে 20 থেকে 25 জন অস্ত্রধারী গুন্ডা। পাশে থাকা ব্ল্যাক মার্ক মুখ ঢাকা, ঠান্ডা মাথার খুনি, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে তাকায় তুফানের দিকে। ওরা যদি আসে একটাও লাশ যেন ফেলে যেতে না পারে, নিজেরাই শেষ লাশ হয়ে ফিরে যায়। আজকের ইতিহাস বদলাবে। পিয়াল সেই গ্রের মেয়ের সন্তান, ওকে বাঁচতে দিলে ভবিষ্যতে কুয়াশা হবে গুদামের। ছাদ ফেটে পড়ে বিস্ফোরণে, 3 জন ভিলেন উড়ে যায়। সিয়াম উল্টো দিক দিয়ে গুলি ছুঁড়ে ঢুকে পড়ে আর বলে, তুমি ভুলে গেছো আমি আগুন পোড়া শিয়াল, রক্ত তৈরি দানব। রাইসা কমান্ডো স্টাইলে বাম পাশ দিয়ে ঢুকে পড়ে আর বলে, লেডিস ফার্স্ট, তবে প্রথমটা আমি শুরু করি। গুন্ডাদের সাথে তুমুল গুলি বিনিময়। সিয়াম এক হাতে ছোট্ট মেশিন গান। 5 মিনিটের মধ্যে 7 জন ধ্বংস হয়ে যায়। রাইসা চিৎকার করে বলে, চিৎকার করে পেছন থেকে আসছে। সিয়াম বাঁদিকে ঘুরে গিয়ে চট সুরে বলে, ক্লাস 10-এর পর থেকে আমি পেছন থেকে আসা বিশ্বাসঘাতককে মেরে ফেলি।
সিয়াম ও রাইসা চারদিক ঘুরে পড়ে। হঠাৎ একটা গ্লাস ক্যানস্টার ছুঁড়ে দেয় সিয়াম। ভেতরটা ধোঁয়ায় ভরে যায়। রেডি হও, পিয়াল ও নাবিলাকে গেট দিয়ে বের করে আনো। ড্রোন অপারেশন করব। সিয়াম গুলি করতে করতে তার মুখোশ খুলে যায়। হঠাৎ চারদিক থমথমে হয়ে যায়। টিক টিক শব্দ শুনতে পায় ওরা। কোথাও উঁচু জায়গা থেকে ভেসে আসে ব্ল্যাক মার্কের ভয়ঙ্কর কণ্ঠ। ব্ল্যাক মার্ক অন্ধকারে দাঁড়িয়ে বলতে থাকে, এসো এসো, স্বাগতম। তোমাদের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। মিস্টার সায়ান, সিআইডি চিফ অফিসার। বস্তির ওই ছোট্ট মেকানিক সাজাটা ভালোই অভিনয় করেছিস। কিভাবে ছিলিস আমি কিছুই জানি না। আর ওই যে পেছনে বাধা আছে মেয়েটা, স্পেশাল অ্যাকশন ইউনিট, আমার একের পর এক গুন্ডাদের উড়িয়ে দিচ্ছিল। এখন দেখ কিভাবে বেঁধে রেখেছি, নড়তেও পারছে না। আর ওই যে ম্যাডাম রায়সা, আমার দলে ঢুকে আমার সাথে বেইমানি, আমার সব কিছু হ্যাক করিস, আমার ছায়ার নিচে আমার ওই রাজত্বে আগুন ধরালি। আর উকিল, তোর কলমের আঁচড় আদালতে চলার কথা, কিন্তু তা না করে তুই কি করলি? ছদ্মবেশ ধরে মাফিয়া চকলেটের পেছনে পড়ে গেলি। বেশ ভালো তোদের অভিনয়গুলো। তোরা ভেবেছিস তোদের মতো ওই পুতুলরা আমাকে শেষ করবে? আমি একে একে সবাইকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারব। অ্যাটিটিউড নিয়ে। এই শেষ কথাটা যেন চারদিকের বাতাস ছিঁড়ে বেরিয়ে আসে। এক মুহূর্তে অন্ধকার। সায়ানের চোখে জ্বলে ওঠে আগুন। তার মন ফিরে যায় সেই রাতে যখন তার চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার বাবা মা। রাইসা শিউরে ওঠে, মনে পড়ে যায় তার ছোট্টবেলার সেই রক্তাক্ত অভিজ্ঞতার কথা। সিয়ামের দাঁত কিটমিট করে ওঠে। তার বাবার মৃত্যুর প্রতিটা খুনের প্রতিধ্বনি যেন বাজতে থাকে সেই কথায়। আর তখনই সায়ান গর্জে ওঠে, যেন তার ভেতরকার আগুন হবে পুরো রাজত্বে। সায়ান গর্জে উঠে বলতে থাকে চিৎকার করে, তুই সবাইকে আগুনে পুড়িয়ে মারবি? তাহলে শোন, আমি সেই ছাই, জলে ওঠা আগুন, যে নিচে জ্বলেও প্রতিশোধের দামা নড়ে তোদের রাজত্বে ছাড়কার করবে। আরে এই আজ থেকে শুরু তোর শেষ অধ্যায়, ব্ল্যাক মার্ক। এবার শুধু আগুন নয়, রক্তে লিখে দেব তোর পতনের ইতিহাস। রুমের মাঝখানে নাবিলা আর পিয়াল শেকল বাঁধা। তাদের পায়ে লাগানো আছে একটা টাইম বোম। সেটা টিক টিক করে চলছে। চারপাশে ব্ল্যাক মার্কের অস্ত্রধারী বাহিনী দাঁড়িয়ে আছে। হঠাৎ বাহির থেকে গুলি শব্দ, ধোঁয়া ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। তখনই দরজা খুলে ধোঁয়ার মধ্যে থেকে ধীর পায়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করে এক পরিচিত মুখ। গ্রে গম্ভীর গলায় সে বলে, তুমি তো আগুন নিয়ে খেলো ব্ল্যাক মার্ক, আর সেই আগুনে ঘি ঢালি আমি। কিন্তু তুমি ভুলে গেছো আমি নিজেও একটা আগুন তৈরি করি। ব্ল্যাক মার্ক চমকে উঠে তাকায় সেই দিকে আর বলে, তুমি এখানে? তুমি তো আমি তো তোমার ওই লোক ছিলাম, তাই না? আমি তো তোমার ওই লোক ছিলাম, তাই না? আর তোমার প্রিয় মানুষ হয়ে এসেছি। তুমি যদি শেষ হয়ে যাও তাহলে আমি বিজনেস ডিল করব কাকে নিয়ে? আমার সব বিজনেসের ডিল হবে তুমি না থাকলে, বলো? সায়ন টকবগে চোখে তাকায় সেই দিকে আর বলে, তুই এখানে কেন? তুইও শেষ হওয়ার জন্য এসেছিস। ভালো হয়েছে, তাহলে এবার একসাথে পাপ মোচন হবে। আর কোনো ব্ল্যাক মার্ক আর কোনো গ্রে জন্ম নেবে না। আজ আমরা প্রতিটা ছায়া ছিঁড়ে ফেলবো। গ্রে ব্ল্যাক মার্কের চারপাশে ঘুরতে থাকে আর হাসতে থাকে আর বলে, শান্ত হও ব্ল্যাক মার্ক, শান্ত হও ব্ল্যাক। এতটা বোকা আমরা নয়। ওরা আগুন জ্বালাতে চাইবে আর আমরা জ্বলতে দিব। সেই দিনে সেই পুচকে পুচকে কয়জন অত সহজেই আমাদের ধ্বংস করে দিবে বলছে? আমি ওদের গেমস জিততে দেব, তাহলেই তো জিতবে, তাই না? ব্ল্যাক মার্ক হো হো করে হেসে ওঠে আর মনে মনে বলে হাসি দিয়ে, ভালোই হয়েছে গ্রে, একসাথে তুইও হাজির হয়ে গেছিস। এখন তোকে কিছু বলা যাবে না। আগে ওদের শেষ করি, তারপর তোকে শেষ করব, আর আমি হব এই রাজ্যের রাজা। শত্রুদের দিয়ে গল্প বানানো যায়, কিন্তু বন্ধুদের দিয়ে ইতিহাস করা যায়। গ্রে চোখের চাহনি গভীর করে ঠান্ডা স্বরে বলে, আমার অনেক কিছু নেওয়ার ছিল এই শহর থেকে, কিন্তু কিছু কিছু মানুষ সবকিছু নিজের করে নিতে চায়। আজ আমি সেই হিসাব মেলাতে এসেছি। ব্ল্যাক মার্ক হতবাক হয়ে তাকিয়ে থাকে গ্রের মুখের দিকে আর বলে, তুই কি চাইস? আস্তে আস্তে সামনে এগিয়ে আসে আর বলে, শান্তি চাই আর শান্তি। তারপর গ্রে কিছুটা ধারালো হাসি দিয়ে বলে, তার সাথে আমিও চাই ওদের মৃত্যু, কারণ ওরা বেঁচে থাকলে আমরা কখনোই রাজত্ব করতে পারবো না। আমাদের মাফিয়া বিজনেস কখনোই টিকে থাকবে না।
এ কথা বলেই সে বন্দুক তাক করে সায়নের দিকে। এতে করে ব্ল্যাকমার্ক খুব খুশি হয়ে যায় এবং তার মাইন্ড কিছুটা ঘুরে যায়। গ্রে আরেকটু তার মাইন্ড চেঞ্জ করার জন্য বলে ওঠে, তোদের সাহস খুব বেশি বেড়ে গেছে, কিন্তু মনে রাখিস সাহস সবসময় বাঁচায় না, অতিরিক্ত সাহস মাটির নিচে পুঁতে ফেলে। রাইসা তার বন্দুক লোড করতে করতে কিছুটা আর চোখে তাকায়। নাবিলা আর পিয়ালের জ্ঞান ফিরেছে বহুত আগেই। তাদের চারিপাশে ধোঁয়ার মতো কিছু একটা উঠছে। তাদের পায়ে মস্ত বড় শিকল, হাত পা দড়ি দিয়ে বাঁধা। পিয়াল কিছুটা হতবাক চোখে তাকিয়ে আছে সামনের দিকে। হঠাৎ গ্রের নজর যায় পিয়ালের দিকে। সে যেন ওর চোখে মমতার কিছু একটা খুঁজে পায়। তার বুকের ভেতরটা হঠাৎ করেই নড়ে ওঠে। ওই চোখে সে দেখতে পায় তার মেয়ে সারার ছোটবেলার প্রতিচ্ছবি। কিছুটা ইমোশনাল হয়ে যায়। এরই মধ্যে সায়ন বুঝতে পারে ব্ল্যাকমার্কের মাইন্ড কিছুটা অন্যদিকে। সায়ন একটা জানালার পাশ থেকে স্লাইড করে দুজনকে ফেলে দেয়। রাইসা তার বানানো স্মোক বোম ছুড়ে দেয়, মেঝেতে ধোঁয়ায় ভরে দেয়। সিয়াম রশির ভিতর দিয়ে ছুরি হাতে এক এক করে 5 জনকে নিঃশব্দে ফেলে দেয়। পেছন থেকে হঠাৎ এগুলো দেখে ব্ল্যাকমার্ক কয়েকটা গুন্ডা আক্রমণ করে সায়নকে। তাদের মধ্যে চলে এক শ্বাসরুদ্ধকর ফাইট। ব্ল্যাকমার্ক চিৎকার করে বলতে থাকে, তোরা জানিস না তোরা কিসের মধ্যে আছিস? শালা আমি জানি আমি আগুন, তুই শুকনো পাতা, আর সেই পাতাতে আমি আগুন জ্বালাতে এখানেই দাঁড়িয়ে আছি। কন্ট্রোল রুমে বসে সায়নের কথার শব্দ পেয়ে পিয়াল চিৎকার করে বলে, চিৎকার করে, চাচু তুমি না আমার হিরো, আমাকে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি, আমি খুব ব্যথা পাচ্ছি। নাবিলা পিয়ালের দিকে তাকিয়ে ধীরে বলে, তুমি তো আমাদের ছোট্ট হিরো সোনা, একটু পরেই আমরা এখান থেকে বের হয়ে যাব। গ্রে ধীরে ধীরে ব্ল্যাকমার্কের কানের কাছে এসে বলে, তো লোকেরা কোথায় রেখেছে তাদের? ওদের নিচে কন্ট্রোল কক্ষে পাশে আটকে রেখেছি, কেউ বাঁচবে না। এদিকে গ্রে ব্ল্যাকমার্কের সাথে কথা বলছে আর ওর পুরো গেমটাকে ঘুরিয়ে দিচ্ছে। অন্যদিকে গ্রে গুপ্তচরেরা নাবিলা আর পিয়ালকে মুক্ত করছে। নাবিলা দম বন্ধ হয়ে আসা কণ্ঠে বলে, কে কে তোমরা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? গুপ্তচর চোখ টিপে বলে, চুপ করে পাঠিয়েছে, তোমাদের নিয়ে বের হতে হবে। হঠাৎ এক গুপ্তচর চিৎকার করে ওঠে, বোমা বোম পুরো ঘর জুড়ে টাইমার বোম সেট করা হয়েছে। শব্দটি শুনে সায়ান আতঙ্কিত চোখে ওইদিকে ফিরে তাকায় আর জোরে চিৎকার করে বলে, চিৎকার করে, কি বলছো? আর কত সময় আছে? মিনিট 2, দ্রুত বাইরে যেতে হবে। রাশা শিয়ামের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, পিয়াল আর নাবিলাকে বের করো, আমি পেছনে কভার দিচ্ছি। সিয়াম দ্রুত দৌড়ে যায়। সামনে আসে এক গুন্ডা, ওটাকে ঘুরিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, চলো সবাই বেরো, নাইলে সবাই মারা পড়বে। ব্ল্যাকমার্ক বুঝতে পারে ও ধোকায় পড়েছে। পেছনে ফিরে দেখে গ্রে হাসছে, তার হাতে একটা রিমোট কন্ট্রোল। কিন্তু সে এতক্ষণ কিছুই বুঝতে পারেনি। ব্ল্যাকমার্ক গর্জে উঠে বলে, তুই বিশ্বাসঘাতক, তোর কথার মায়ায় আমি জড়িয়ে পড়েছিলাম। এটা কেবল প্রতিশোধ, আমার কাছ থেকে আমার রাজত্ব ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিস তুই। আর তোর সেই রাজ্যের সিংহাসনে আমি ধ্বংস করব। ব্ল্যাকমার্ক পাগলের মতো চিৎকার করতে করতে নাবিলা আর পিয়াল যেখানে বন্দি ছিল সেখানে দৌড়ে যায়, কারণ সে জানে সেখানে বোম ফিট করা আছে, তাই তারা বাঁচবে না আর ওরা মরে গেলেই সবাই যুদ্ধে হারবে। কিন্তু নাবিলা পিয়ালকে সেখানে না দেখে সে বেরিয়ে যেতে চায়, কিন্তু গ্রে ঝাঁপিয়ে পড়ে, ওকে ধরে ফেলে আর জোরে চিৎকার করে বলে, তোমরা সবাই চলে যাও, আমি ওকে নিয়ে এখানেই থাকবো। আজ 2 দানব একসাথে শেষ হবে। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। সায়ন, সিয়াম, রাইসা সবাই যেন হতভম্ব হয়ে যায় গ্রের মুখে এই কথা শুনে। তখন ওই গ্রে তাদের দিকে তাকিয়ে বলে, আমি মরবো না, আমি মুক্ত হব, মুক্ত। বোমার টাইমার শেষ মুহূর্তে পৌঁছে যায়। সিয়াম, নাবিলা, পিয়াল সবাই ছুটে যায়। এক মুহূর্তে যেন একটা বিশাল বিস্ফোরণের ধ্বংসে পড়ে ওঠে মাফিয়া রাজত্ব। ধোঁয়া, আগুন, হার বাতাসে পোড়া বারুদের গন্ধ। শেষ হয়ে যায় ডনের অস্তিত্বের লড়াই। ভয়ঙ্কর শব্দে পিয়াল ভয় পেয়ে এসে নাবিলাকে আর সায়নকে জড়িয়ে ধরে। ভয় পেও না সোনা, কালো অধ্যায় শেষ হয়ে গেছে।
সায়ান সবাইকে নিয়ে যখন ওরা বস্তিতে ফিরে আসে তখন সেখানে তৈরি হয় এক আবেগ ঘন মুহূর্ত। পিয়াল সায়ানের কোলে, ধীরে ধীরে এগিয়ে আসে সারা। পিয়ালের সামনে এসে ওর গাল দুটোতে হাত রেখে ধীরে ধীরে বলে ওঠে, তুমি পিয়াল? পিয়াল বিস্ময়ে সারার মুখের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে কাছে এসে রেদওয়ান পিয়ালের গাল দুটোতে আদর করে বলে, তুই আদর করে বলতে থাকে, তুই আমার এতটা কাছে ছিলি, আমার সাথে জড়িয়েছিলে। তুমি আমার রক্ত, অথচ আমি জানতেই পারিনি। আমার হৃদয়ের টান, রক্তের বন্ধন বুঝি তোমাকে আমার এতটা কাছ থেকে টেনে নিয়ে এসেছে। এই মাথা চুলকানো আঙ্কেল, কি বলছো তুমি এসব? ধীরে ধীরে কাছে এগিয়ে আসে সায়ান, পিয়ালকে বুকের সাথে জড়িয়ে নিয়ে রেদওয়ানকে দেখিয়ে বলে, ছোট হিরো, উনি তোমার মাথা চুলকানো আঙ্কেল না, উনি তোমার বাবা। এই হচ্ছে তোমার মা। একটা ঝড়ে ওরা তোমাকে হারিয়ে ফেলেছে। পিয়াল সারাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি আমার মা? সারা কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ আমার সোনা, অনেক বছর পর আজ তোকে আমি চোখে দেখেছি। তুই আমার কলিজা, যার জন্য আমার বুকের ভিতরটা এত বছরে শুধু শূন্যতা ভরেছিল। রিদওয়ান কাছে এসে কাঁপা কাঁপা হাতে পিয়ালের গাল দুটোকে আগলে ধরে চুমু খায়। আমি তো ভাবতাম আমার বাবা মা কেউই নেই, কিন্তু এখানে সবাই আমাকে কত আদর করত। রুবেল ভাইয়া দেখো, আমার সব আছে। সায়ান ধীরে ধীরে নাবিলার কাছে এসে দাঁড়ায়। নাবিলা ক্লান্ত চোখে তৃপ্তি। সায়ান তার কাঁধে হাত রাখে। ছোটে একটা হালকা হাসি, গলায় আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, তুমি জানো না তোমার জন্য আমি কত দূর যেতে পারি। বোমের মৃত্যুর মাঝেও শুধু তোমার হাত ধরতে চেয়েছি। নাবিলা হালকা একটা হাসি দিয়ে বলে, আমি জানি তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। তুমি আমার লাইফের হিরো। কিছুটা দূরে দাঁড়িয়ে সিয়াম মিষ্টি কণ্ঠে রাইসার কানে কানে বলে, শুধু অপরের শান্তি দেখলে তো হবে না, নিজেকেও কিছু করতে হবে। রাইসা বিস্মিত চোখে সিয়ামের দিকে তাকায়। মানে? তুমি পাশে থাকলে এরকম একটা ফ্যামিলি আমিও তৈরি করতে পারবো। রাজি থাকলে বলো, এখন কাজী অফিসে যাই। সায়ান হালকা হাসি দিয়ে নাবিলার চোখের দিকে তাকিয়ে বলে, দেখো নাবিলা, ভাইয়াকে ফিরে পেয়েছো, ভাইয়ার ফ্যামিলিকে পেয়েছো, এখন নিশ্চয়ই হ্যাপি। নাবিলা মুচকি একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ, খুব হ্যাপি। সায়ান ধীরে ধীরে তার হাত ধরে গভীর ভালোবাসা ভরা গলায় বলে, তাহলে এবার চলো আমরা নিজেও একটা ফ্যামিলি তৈরি করার ব্যবস্থা করি। আবেগী কণ্ঠে নাবিলা লজ্জায় হেসে চোখ নামিয়ে নেয়। সায়ান মুখের কোণে হাসি নিয়ে কানে কানে বলে, আমি চাই তোমাকে এরকম ছোট্ট পিয়াল উপহার দিতে, যে আমাদের দুজনেরই রূপ, স্বভাব আর ভালোবাসা নিয়েই বড় হবে। বস্তির সবাই উল্লাসে চিৎকার করছে, কেউ হাসছে, কেউ কাঁদছে। খুশিতে বাতাসে যেন নতুন প্রাণের গন্ধ। বদর চাচা ধীরে ধীরে এগিয়ে আসে আর চারদিকে তাকিয়ে নরম গলায় বলে, কতদিন পরে বস্তি শান্তিতে শ্বাস নিতাছে। এতদিন ভয় ছিল, ক্ষুধা ছিল, অন্যায় ছিল। আজ থেকে বস্তির নামের সাথে শান্তি জুড়বে। আজ থেকে এখানে শুধু বাঁচার গান বাজবে। অন্যায় যত বড়ই হোক না কেন, সেটা সারা জীবন টিক্কা থাকে না। অন্ধকার সারা জীবন থাকে না। অন্ধকার শেষ হইয়া একদিন না একদিন আলো ফিরে আসবই।